হ্যালো, ওয়েলকাম সবাইকে টিবিআর একাডেমিতে। তো আমি চলে এসেছি তোমাদের জন্য আপকামিং পুলিশের যে এক্সামগুলো হচ্ছে, তো তার কিন্তু একটা জেনারেল নলেজের সেট নিয়ে। তো আজকে আমরা কিন্তু 13 নাম্বার সেট নিয়ে ডিসকাস করবো। এর আগে অলরেডি আমরা কিন্তু 12টা সেট করে ফেলেছি। তো আশা করি তোমরা আগের সেটগুলো করেছো এবং তোমরা কিন্তু আগের সেটগুলো যারা যারা করেছো, তো তোমরা জানাবে তোমাদের সেটগুলো কেমন লাগছে। তো তোমরা যারা যারা আপকামিং পুলিশের যে এক্সামগুলো হচ্ছে আমাদের, যেমন WBPSI বা কনস্টেবল বা আমাদের কলকাতা পুলিশের যে এক্সামগুলো হচ্ছে, সেগুলোকে যারা ফোকাস করছো অবশ্যই কিন্তু আমাদের এই সেটগুলো দেখতে থাকো, আমাদের ক্লাসগুলো দেখতে থাকো। এইভাবে কিন্তু প্রত্যেকটা ক্লাস আসবে রেগুলারলি এবং পার্ট বাই পার্ট কিন্তু আসতে থাকবে। তো যারা যারা আমাদের ক্লাসগুলো করছো অবশ্যই করে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা জয়েন করবে। সেখানে কিন্তু এই ক্লাসের বা এই পিডিএফ গুলো কিন্তু সেখানে প্রোভাইড করা হবে। তো চলো আজকে আমরা চলে যাই আমাদের ক্লাসে, দেখে নিই কোয়েশ্চেনগুলো কি কি রয়েছে। তো দেখো আমাদের কাছে ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে, 181। দেখো অলরেডি কিন্তু আমরা 180টা কোয়েশ্চেন অলরেডি ডিসকাস করে ফেলেছি। তো যারা যারা এখনো পর্যন্ত আগের ক্লাসগুলো দেখোনি, তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি আগের ক্লাসগুলো দেখে নেবে, যেখানে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো নিয়ে কিন্তু আমরা ডিসকাস করেছি। তো সেই জন্য সবাই কিন্তু ভালো করে ক্লাসগুলো করবে এবং সেখান থেকে কিন্তু তোমাদের অনেক ইম্পর্টেন্ট কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এবং আমরা বলবো যে আমাদের যে জিকে রিলেটেড যে কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু সেখানে রয়েছে। তো ফার্স্ট কোয়েশ্চেন আমরা চলে এসেছি, দেখো কি রয়েছে, কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত। তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভ এবং তোমাদের যে ন্যাশনাল পার্কগুলো, এগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। তো সেই জন্য ন্যাশনাল পার্ক বা বায়োস্ফিয়ার রিজার্ভগুলো কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে। দেখো এখানে আমাদের বলেছে যে কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ, তাহলে অপশনগুলো দেখে নেবো, উত্তরাখণ্ড রয়েছে, মেঘালয় রয়েছে, সিকিম রয়েছে নাকি আসাম। কোনটা হবে রাইট অ্যান্সার? তাহলে কাঞ্চনজঙ্ঘা যে বায়োস্ফিয়ার রিজার্ভ এটা কিন্তু রয়েছে আমাদের সিকিমে। ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভটা কিন্তু রয়েছে সিকিমে। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে, অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ মনে রাখতে হবে, প্রথম যে বায়োস্ফিয়ার রিজার্ভটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের নীলগিরি। ঠিক আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ নীলগিরি, সেখানে কিন্তু প্রথম আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ হয়েছিল এবং এই কাঞ্চনজঙ্ঘাটা রয়েছে কিন্তু আমাদের সিকিমে। এবং আমাদের পশ্চিমবঙ্গে যে বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে সেটা মনে রাখতে হবে, সুন্দরবন রয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে, তাহলে ইনফরমেশন গুলো কিন্তু একটু ভালো করে মনে রাখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, 182। তো দেখো নেক্সট কোয়েশ্চেন আমাদের বলেছে কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন ভো ভ্যান থুয়াং। তাহলে এখানে কিন্তু আমাদের প্রেসিডেন্ট ভো ভ্যান থুয়াং কোন দেশের সেটা কিন্তু বলতে হবে। অপশনগুলো দেখো, তাইওয়ান রয়েছে, মালয়েশিয়া রয়েছে, সিঙ্গাপুর রয়েছে এবং ভিয়েতনাম রয়েছে। তাহলে রাইট অ্যান্সার কিন্তু এখানে আমাদের হয়ে যাচ্ছে অপশন ডি, ভিয়েতনাম। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো চেঞ্জ হতে থাকে। তো সেই জন্য ভালো করে কিন্তু আমাদেরকে পড়তে হবে এবং যখন আমরা এক্সাম দিতে যাচ্ছি সেখানে কিন্তু একটু কারেন্ট ডাটাটা আমাদেরকে কিন্তু ভালো করে জেনে রাখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, নেক্সট কোয়েশ্চেন রয়েছে দেখো 183। সশস্ত্র সীমা বলের ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? সশস্ত্র সীমা বলের ডিরেক্টর জেনারেল, অপশন এ বলছে দেখো সুজয় লাল থাউসেন, অপশন বি সমর সর্দার, অপশন সি রশ্মি শুক্লা, অপশন ডি বলছে বিজয় শর্মা। তাহলে রাইট অ্যান্সার কি হবে? সশস্ত্র সীমা বলের ডিরেক্টর জেনারেল বা যাকে আমরা বলছি ডিজি। ঠিক আছে, ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? এখানে আমাদের মনে রাখতে হবে রশ্মি শুক্লা, ইনি হচ্ছে আমাদের সশস্ত্র যে সীমা বল রয়েছে, ঠিক আছে, সেই সশস্ত্র সীমা বলের ডিজি বা ডিরেক্টর জেনারেল পদে কিন্তু নিযুক্ত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন চলে আসবো আমরা 184 কি রয়েছে দেখো, ওজোন গ্যাসের সাপেক্ষে নিচের কোন তথ্যটি সঠিক? সঠিক বলেছে, তাহলে কোনটা ঠিকঠাক রয়েছে সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। বলছে অক্সিজেনের সঙ্গে উচ্চ বায়ুমণ্ডলে আলোক রাসায়নিক বিক্রিয়া দ্বারা উৎপন্ন হয়। তাহলে বলছে যে এই ওজোন গ্যাস যেটা আমরা বলছি যে O3, ঠিক আছে, এটা হচ্ছে কি বলছে না, অক্সিজেন বা O2 এর সঙ্গে উচ্চ বায়ুমণ্ডলে, ঠিক আছে, আলোক রাসায়নিক বিক্রিয়া দ্বারা উৎপন্ন হয়। তাহলে এটা কি সঠিক না সঠিক না সেটা আমাদেরকে দেখতে হবে। ওকে, অপশন বি তে চলে আসবো আমরা। বলছে ডাই অক্সিজেনের তুলনায় ওজোন বেশি সক্রিয়। নেক্সট কি বলছে দেখো, অক্সিজেন প্যারাম্যাগনেটিক কিন্তু ওজোন হচ্ছে ডায়াম্যাগনেটিক। তাহলে রাইট অ্যান্সার এখানে আমরা কি হবে, আরেকটা অপশন দেখে নেবো আমরা। বলছে গামা বিকিরণ শোষণের মাধ্যমে ওজোন পৃথিবীকে রক্ষা করে। ঠিক আছে, তাহলে দেখো অক্সিজেনের সঙ্গে উচ্চ বায়ুমণ্ডলে আলোক রাসায়নিক বিক্রিয়া দ্বারা কিন্তু ওজোন উৎপন্ন হচ্ছে না, ঠিক আছে, বরং ওজোন ভেঙে কিন্তু অক্সিজেন তৈরি হচ্ছে। ঠিক আছে, ওজোন ভেঙে অক্সিজেন তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে যে অপশনটা রাইট সেটা হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি। ঠিক আছে, গামা বিকিরণ শোষণের মাধ্যমে ওজোন কি করছে, বা O3 গ্যাস আমরা জানি ওজোন কি করছে না, আমাদের পৃথিবীকে রক্ষা করছে। ঠিক আছে, আমাদের যে ইউভি রে বা গামা রশ্মি যেগুলো আসছে সান থেকে বা সান রে থেকে, সেগুলোকে শোষণ করছে কিন্তু আমাদের এই ওজোন স্তর বা ওজোন গ্যাস বলবো আমরা। সেক্ষেত্রে কিন্তু তারা পৃথিবীকে কিন্তু আমাদের বিভিন্ন রকম যে দুরারোগ্য ব্যাধিগুলো রয়েছে সেখান থেকে কিন্তু রক্ষা করছে। ঠিক আছে, এই ওজোন স্তর কোথায় রয়েছে? আমাদের বায়ুমণ্ডলে, মেসোস্ফিয়ার। ঠিক আছে, বায়ুমণ্ডলের যে মেসোস্ফিয়ার রয়েছে সেই মেসোস্ফিয়ার কিন্তু উপরের যে পার্টটা রয়েছে সেটা কিন্তু আমরা বলবো যে ওজোন স্তর রয়েছে। ঠিক আছে, ওজোন স্তর। এই ওজোন স্তরের ডিপ্লেশনের কারণ কে? ওজোন স্তরের যে ডিপ্লেশন বা ওজোন স্তরের ক্ষয়ের কারণ কে? আমরা জানি যে সিএফসি হচ্ছে বা ক্লোরোফ্লুরো কার্বন হচ্ছে ওজোন স্তর ক্ষয়ের প্রধান কারণ। ঠিক আছে,
ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক যদি আমরা বলি, ওজোন স্তরের ঘনত্ব পরিমাপ হচ্ছে কি ডবসন ইউনিট। ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক হচ্ছে ডবসন ইউনিট। এই জিনিসগুলো কিন্তু একটু আমাদেরকে মনে রাখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো 185 বলছে এশিয়ান চেস ফেডারেশন বা এসিএফ এর দ্বারা প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড, ঠিক আছে, প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন কোন ভারতীয় দাবাড়ু? ঠিক আছে, তাহলে এসিএফ বা এশিয়ান চেস ফেডারেশনের দ্বারা প্লেয়ার অফ দ্য ইয়ার, ঠিক আছে, প্লেয়ার অফ দ্য ইয়ার এই অ্যাওয়ার্ডটা কে জিতলেন? অপশন এ বলেছে দেখো সায়ন্তন দাস, অপশন বি বলছে ডি গুকেশ, অপশন সি বলছে আর প্রজ্ঞানন্দ, অপশন ডি বলছে অভিমন্যু মিশ্র। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাচ্ছে অপশন বি ডি গুকেশ। ঠিক আছে, ডি গুকেশ কিন্তু প্লেয়ার অফ দ্য অ্যাওয়ার্ড, এটা কিন্তু 2023, ঠিক আছে, 2023 এই বছরের জন্য কিন্তু তিনি জিতেছেন। ঠিক আছে, 2023-এর জন্য কিন্তু তিনি প্লেয়ার অফ দ্য অ্যাওয়ার্ড এই খেতাবটা তিনি কিন্তু জিতেছেন। চলো নেক্সট কোয়েশ্চনে চলে আসবো আমরা। 186 কি বলছে দেখো, গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধি কে ধারণ করেছিলেন? গো ব্রাহ্মণ প্রতিপালক এই উপাধিটা কে ধারণ করেছিলেন? অপশন এ বলছে দেখো শিবাজি, অপশন বি বলছে শাহজি, অপশন সি বলছে বালাজি বিশ্বনাথ, আর অপশন ডি বলছে বালাজি বাজিরাও। তাহলে রাইট অ্যান্সার এখানে আমাদের হয়ে যাচ্ছে কিন্তু অপশন এ শিবাজি। ঠিক আছে, অপশন এ শিবাজি। তাহলে শিবাজি হচ্ছেন, মনে রাখতে হবে, মারাঠা যে সাম্রাজ্য, ঠিক আছে, তিনি আবার ভারতকে অখণ্ড ভারত গঠনের পরিকল্পনা করেছেন এবং মারাঠা সাম্রাজ্য তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছেন, মারাঠাদেরকে একত্রিত করে শিবাজি। ঠিক আছে, ছত্রপতি বলা হতো, তার উপাধি ছিল ছত্রপতি। ঠিক আছে, ছত্রপতি হচ্ছে তার উপাধি ছিল। এবং এই শিবাজি কিন্তু কার সমসাময়িক সেটা মনে রাখতে হবে, আমাদের যে অরঙ্গজেব, মুঘল সম্রাট যে অরঙ্গজেব ছিল তার সমসাময়িক কিন্তু শিবাজি। ঠিক আছে, এই অরঙ্গজেব কিন্তু এই শিবাজিকে কি উপাধি দিয়েছিলেন মনে রাখতে হবে, যে পার্বত্য মুশিক। ঠিক আছে, পার্বত্য মুশিক। ঠিক আছে, পার্বত্য মুশিক এই নামটা কিন্তু তিনি পার্বত্য মুশিক এই নামটা কিন্তু দিয়েছিলেন। ঠিক আছে, শিবাজিকে পার্বত্য মুশিক এই উপাধিটা দিয়েছিলেন। ঠিক আছে, এবং শিবাজি তার উপাধি কি ছিল? ছত্রপতি আমরা জানি। ঠিক আছে, শিবাজি। এবারে এখানে আমরা দেখো বাকি যারা রয়েছেন তারা কিন্তু শিবাজির পরবর্তী দেখো আমরা শাহজি বা সম্ভাজি ছিলেন, এবং এই যে বালাজি বিশ্বনাথ বা বালাজি বাজিরাও এরা ছিলেন পেশোয়া। ঠিক আছে, বালাজি বিশ্বনাথ বা বালাজি বাজিরাও এরা ছিলেন হচ্ছে গিয়ে পেশোয়া। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার এখানে কি হয়ে যাচ্ছে? গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধি কে ধারণ করেছিলেন? শিবাজি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে 187 ইন্টারন্যাশনাল যোগা ফেস্টিভ্যাল 2023, ইন্টারন্যাশনাল যোগা ফেস্টিভ্যাল 2023 কোথায় অনুষ্ঠিত হলো? অপশন এ বলছে ঋষিকেশ, অপশন বি বলছে নৈনিতাল, অপশন সি বলছে আলমোড়া, অপশন ডি বলছে দেহরাদুন। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার এখানে আমাদের হয়ে যাচ্ছে ঋষিকেশ। ঠিক আছে, ঋষিকেশে ইন্টারন্যাশনাল যোগা ফেস্টিভ্যাল 2023 অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে, ঋষিকেশে অনুষ্ঠিত হয়েছে। এই ঋষিকেশ জায়গাটা কোথায়? আমরা বলবো যে উত্তরাখণ্ড। ঠিক আছে, উত্তরাখণ্ড আমাদের যে ইউকে, এই উত্তরাখণ্ডে কিন্তু রয়েছে ঋষিকেশ, উত্তরাখণ্ডে হয়েছে ঋষিকেশ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। 188 বলছে পি এন ঠাকুর কার ছদ্মনাম ছিল? পি এন ঠাকুর কার ছদ্মনাম ছিল? দেখো অপশন এ বলছে সুভাষচন্দ্র বসু, অপশন বি বলছে রাসবিহারী বসু, অপশন সি শচীন্দ্রনাথ সান্যাল, অপশন ডি বলছে হেমচন্দ্র কানুনগো। তাহলে এই পি এন ঠাকুর ছদ্মনাম কে নিয়েছিলেন? রাইট অ্যান্সারটা এখানে আমাদের হয়ে যাচ্ছে রাসবিহারী বসু। ঠিক আছে, রাসবিহারী বসু এই পি এন ঠাকুর ছদ্মনাম নিয়েছিলেন। ঠিক আছে, যখন তাকে দিল্লির যে ষড়যন্ত্র মামলা বা দিল্লির যে বোমা মামলা সেখানে যখন ধরা হয়েছিল, তখন কিন্তু তিনি এই ইংরেজদের চোখে ধুলো দিয়ে তখন তিনি চলে গিয়েছিলেন কোথায়? তখন তিনি চলে গিয়েছিলেন জাপানে। ঠিক আছে, তো এই পি এন ঠাকুর এই ছদ্মনাম নিয়ে, এই পি এন ঠাকুর ছদ্মনাম নিয়ে তিনি কিন্তু জাহাজে করে জাপানে চলে গিয়েছিলেন। ঠিক আছে, পরবর্তীকালে এই রাসবিহারী বসুই কিন্তু আজাদ হিন্দ ফৌজ, ঠিক আছে, আজাদ হিন্দ ফৌজ গঠনে সাহায্য করবেন কাকে? সুভাষচন্দ্র বসুকে। ঠিক আছে, সুভাষচন্দ্র বসুকে তিনি সাহায্য করবেন আজাদ হিন্দ ফৌজ গঠনে। ঠিক আছে, জাপানে যখন সুভাষচন্দ্র বসু যাবেন তখন কিন্তু আজাদ হিন্দ ফৌজ গঠনে কিন্তু সুভাষচন্দ্র বসুকে সাহায্য করবেন এই রাসবিহারী বসু। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, নেক্সট কোয়েশ্চেন চলে আসবো আমরা 189 বলছে অর্থনীতির পরিভাষায় স্ট্যাগফ্লেশনের অর্থ কি সেটা আমরা দেখে নেবো। অপশন এ বলছে মুদ্রাস্ফীতি, অপশন বি বলছে মুদ্রা সংকোচন, অপশন সি বলছে মুদ্রা সংকোচনের পর মুদ্রাস্ফীতি,
আর অপশন ডি বলছে মন্দার সঙ্গে মুদ্রাস্ফীতি। ঠিক আছে, তাহলে স্ট্যাগফ্লেশন, এই স্ট্যাগফ্লেশন কথাটার অর্থ হচ্ছে কি, স্ট্যাগফ্লেশন কথাটার অর্থ হচ্ছে যেটা আমাদের অপশন ডি তে বলা রয়েছে, মন্দার সঙ্গে মুদ্রাস্ফীতি। ঠিক আছে, মন্দার সঙ্গে মুদ্রাস্ফীতি, যেখানে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু মন্দা রয়েছে বা বাজারে কিন্তু যেটাকে আমরা বলি যে মার্কেটের কিন্তু খারাপ অবস্থা চলছে বা সেখানে আনএমপ্লয়মেন্ট রয়েছে। ঠিক আছে, আনএমপ্লয়মেন্ট রয়েছে, মন্দা রয়েছে, তার সঙ্গেও কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে চলেছে। ঠিক আছে, তার সত্ত্বেও কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে চলেছে বা মুদ্রাস্ফীতি হচ্ছে, ইনফ্লেশন হচ্ছে, তখনই সেই ঘটনাটাকে আমরা বলবো যে স্ট্যাগফ্লেশন। ঠিক আছে, যেখানে দেখবো আনএমপ্লয়মেন্ট রয়েছে, মন্দা রয়েছে, তার সঙ্গেও কিন্তু ইনফ্লেশন হচ্ছে বা মুদ্রাস্ফীতি হচ্ছে, সেই ঘটনাটাকে আমরা বলছি স্ট্যাগফ্লেশন। মুদ্রাস্ফীতির অর্থ হচ্ছে কিন্তু জিনিসপত্রের দাম, আমাদের যে প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলোর দাম যখন বাড়তে থাকে, ঠিক আছে, একটা নির্দিষ্ট পরিমাণের উপরে যখন বাড়তে থাকে তখন সেটাকে আমরা বলছি মুদ্রাস্ফীতি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। 190 কি বলছে দেখো, আল্লাহ রাখা নিম্নোক্ত কোন যন্ত্রসঙ্গীত শিল্পী ছিলেন? আল্লাহ রাখা নিম্নোক্ত কোন যন্ত্রসঙ্গীত শিল্পী ছিলেন? অপশন এ বলছে তবলা, অপশন বি বলছে সানাই, অপশন সি বলছে সেতার, অপশন ডি বলছে সারদ। তাহলে রাইট অ্যান্সার এখানে কি হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে তবলা। ঠিক আছে, অপশন এ হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আল্লাহ রাখা ছিলেন তবলা বাদক একজন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে? নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো 191, কোথাকার কাঠ খোদাই, মানে উড কার্ভিং। ঠিক আছে, কাঠের উপর বিভিন্ন রকম নকশা বা কাঠের উপর বিভিন্ন রকম কারুকার্য করে, সেটাকেই বলা হচ্ছে উড কার্ভিং বা কাঠ খোদাই। ঠিক আছে, কাঠ খোদাই জিআই ট্যাগ পেলো। ঠিক আছে, জিআই ট্যাগ পেলো। জিওগ্রাফিক্যাল, জিআই কথাটার অর্থ হচ্ছে মনে রাখতে হবে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। ঠিক আছে, জিআই ট্যাগ পেলো। তাহলে দেখো অপশন এ বলছে লাদাখ, অপশন বি বলছে জম্মু কাশ্মীর, অপশন সি বলছে সিকিম, অপশন ডি বলছে মণিপুর। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে লাদাখ। ঠিক আছে, রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে লাদাখ। এই লাদাখেই হচ্ছে গিয়ে লাদাখের যে উড কার্ভিং বা লাদাখের যে কাঠ খোদাই, এটা কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এবং এখানে আমাদেরকে মনে রাখতে হবে লাদাখে কি রয়েছে, লাদাখে রয়েছে আমাদের যে হেমিস জাতীয় উদ্যান, যেটা আমাদের সর্বোচ্চ বা সবচেয়ে বড়। ঠিক আছে, হেমিস জাতীয় উদ্যান রয়েছে লাদাখে। হেমিস ন্যাশনাল পার্ক আমরা বলবো। এই হেমিস ন্যাশনাল পার্ক কি হচ্ছে না, হেমিস ন্যাশনাল পার্ক বলবো আমরা যে হাইয়েস্ট এবং হচ্ছে লার্জেস্ট, সবচেয়ে বড় এবং সবচেয়ে উচ্চতম আমাদের ন্যাশনাল পার্ক হচ্ছে এই হেমিস। ঠিক আছে, আচ্ছা একটু আগে আমরা দেখলাম সিকিমে আমাদের রয়েছে। ঠিক আছে, সিকিমে একটা বায়োস্ফিয়ার রিজার্ভের নাম আমরা প্রথমেই পড়লাম, একদম প্রথম কোশ্চেনে কাঞ্চনজঙ্ঘা রয়েছে। মণিপুরে রয়েছে কি আমরা দেখবো যে লোকটাক হ্রদ রয়েছে, কাইবুল লামজু সেখানে রয়েছে আমাদের ভাসমান ফ্লোটিং ন্যাশনাল পার্ক বা ভাসমান জাতীয় উদ্যান রয়েছে। তাহলে এগুলো মনে রাখতে হবে আমাদেরকে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো 192, কত সালে বাবরিঘাটের যুদ্ধে আফগানরা মারাঠাদেরকে পরাজিত করেছিল, মানে হারিয়ে দিয়েছিল? চলো তাহলে দেখে নেই। অপশন এ কি বলছে 1700 সালে, অপশন বি বলছে 1730 সালে, অপশন সি বলছে 1760 সালে, অপশন ডি বলছে 1790 সালে। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে আমাদের অপশন সি 1760। ঠিক আছে, 1760 থেকে 61 এই সময় কিন্তু এই যুদ্ধটা হয়েছিল। এবং এখানে দেখবো যে যুদ্ধটা কাদের সঙ্গে হয়েছিল? আফগানদের সঙ্গে মারাঠাদের। এবং এখানে বিজয়ী কে হয়েছিল? আফগানরা বিজয়ী হয়েছিল। ঠিক আছে, যে কোনো যুদ্ধগুলো যখন আমরা পড়বো তখন মনে রাখতে হবে যে সেখানে যুদ্ধের সালটা মনে রাখা প্রয়োজন, তার সঙ্গে সঙ্গে কাদের মধ্যে যুদ্ধ হয়েছিল এবং কে সেখানে জিতেছিল। এই তিনটে জিনিস কিন্তু প্রত্যেকটা যুদ্ধের ক্ষেত্রে আমাদেরকে একটু মনে রাখার চেষ্টা করতে হবে। চলো তাহলে রাইট অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে 1760 থেকে 61 হয়েছিল যুদ্ধটা। এবং এখানে আমরা দেখবো যে বাবরি ঘাটের যুদ্ধ আফগান এবং মারাঠাদের মধ্যে হচ্ছে এবং এখানে আফগানরা কিন্তু জিতে যাচ্ছে, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসবো 193, ভারতের প্রথম শহীদ কে? ঠিক আছে, দেখো অপশন এ তে বলছে ক্ষুদিরাম বসু, অপশন বি বলছে মদনলাল ধিংড়া, অপশন সি বলছে উধম সিং, আর অপশন ডি বলছে চাপেকার ভ্রাতৃদ্বয়। তাহলে রাইট অ্যান্সার এখানে কি হবে? ভারতের প্রথম শহীদ বলেছে, ভারতের প্রথম শহীদ হয়ে যাচ্ছে আমাদের চাপেকার ভ্রাতৃদ্বয়। ঠিক আছে, চাপেকার ভ্রাতৃদ্বয় ভারতের প্রথম শহীদ আমরা বলবো। ঠিক আছে, চাপেকার ভ্রাতৃদ্বয় ভারতের প্রথম শহীদ। এখন আমাদেরকে যদি কোয়েশ্চেনটা এভাবে দিয়ে দেয় যে আমাদের ভারতের বাইরে প্রথম শহীদ কে, ঠিক আছে, ভারতের বাইরে যদি প্রথম শহীদ বলে সেক্ষেত্রে আমরা বলবো যে মদনলাল ধিংড়া। ঠিক আছে, সর্দার উধম সিং আমরা জানি তিনি জেনারেল ও ডায়ার, যিনি কিনা আমাদের কিসের জন্য ছিলেন, আমাদের যে জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড হয়েছিল, ঠিক আছে, সেই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের যে সেখানে গুলি চালানোর আদেশ দিয়েছিলেন বা জেনারেল ও ডায়ার আমরা জানি, সেই জেনারেল ও ডায়ারকে কিন্তু তিনি গিয়ে পরবর্তীকালে হত্যা করেছিলেন। ঠিক আছে, উধম সিং, তোমরা হয়তো অনেকে উধম সিং সিনেমাটা দেখেওছো। তো
তাহলে সেখানে কিন্তু সেই গল্পটা বলা হয়েছে। তো সেখানে আমরা দেখবো যে সর্দার উধম সিং কিন্তু গিয়ে পরবর্তীকালে জেনারেল ওডায়ারকে কিন্তু গুলি করে হত্যা করেছিলেন। ঠিক আছে, চলো। আর ক্ষুদিরাম বসুর সঙ্গে আমরা সবাই পরিচিত, কিংসফোর্ডকে মারতে গিয়ে তিনি কিন্তু ধরা পড়েছিলেন এবং পরবর্তীকালে কিন্তু ফাঁসির মঞ্চে তিনি প্রাণ দিয়েছিলেন। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো এখানে, 194, স্বরাজ আমার জন্মগত অধিকার। স্বরাজ আমার জন্মগত অধিকার এই কথাটি কে বলেছিলেন? অপশন এ বলছে দেখো বাল গঙ্গাধর তিলক, অপশন বি মঙ্গল পান্ডে, অপশন সি ভগৎ সিং, অপশন ডি মহাত্মা গান্ধী। রাইট অ্যান্সার কি হবে? স্বরাজ আমার জন্মগত অধিকার এই বিখ্যাত উক্তিটা কার? বিখ্যাত উক্তিটা আমরা জানি কি, অপশন এ বাল গঙ্গাধর তিলকের কিন্তু এই বিখ্যাত উক্তি, স্বরাজ আমার জন্মগত অধিকার। ঠিক আছে, স্বরাজ আমার জন্মগত অধিকার। এবারে দেখে নেবো আমরা আর যে যারা যারা রয়েছেন অপশনের মধ্যে। মহাত্মা গান্ধী বিখ্যাত উক্তি কি ছিল? ডু অর ডাই। ঠিক আছে, করেঙ্গে ইয়া মারেঙ্গে বা ডু অর ডাই। ঠিক আছে, এইটা ছিল মহাত্মা গান্ধীর বিখ্যাত উক্তি। ভগৎ সিং এর যে বিখ্যাত স্লোগানটা কি ছিল? ইনকিলাব জিন্দাবাদ। ঠিক আছে, ইনকিলাব জিন্দাবাদ এর এর মিনিংটাও আমাদেরকে মনে রাখতে হবে, বিপ্লব দীর্ঘজীবী হোক। ঠিক আছে, বিপ্লব দীর্ঘজীবী হোক মনে রাখতে হবে। এবং মঙ্গল পান্ডে কে ছিলেন? মঙ্গল পান্ডে ছিলেন কিন্তু মনে রাখতে হবে 1857 যে আমাদের সিপাহী মিউটিনি বা আমাদের সিপাহী বিদ্রোহ হয়েছিল। ঠিক আছে, সিপাহী বিদ্রোহ হয়েছিল, তার কিন্তু আমরা দেখবো যে প্রথম শহীদ। ঠিক আছে, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ বললে মঙ্গল পান্ডের নাম আমাদেরকে মনে রাখতে হবে। এবং মঙ্গল পান্ডে যে বিখ্যাত উক্তিটা দিয়েছিলেন, ঠিক আছে, মঙ্গল পান্ডে যে বিখ্যাত উক্তিটা দিয়েছিলেন সেটা হচ্ছে গিয়ে মারো ফিরঙ্গি কো। ঠিক আছে, মারো ফিরঙ্গি কো। ঠিক আছে, এই বিখ্যাত উক্তিটা দিয়েছিলেন। ফিরঙ্গি মানে এখানে কিন্তু আমরা বলবো যে ইংরেজদের এখানে কথা বলা হচ্ছে। ফিরঙ্গি মানে, ঠিক আছে, অন্য দেশের বাসিন্দা বা ফরেনারকে এখানে বোঝানো হচ্ছে ফিরঙ্গি। তো এখানে কিন্তু ফিরঙ্গি মানে কিন্তু ইংরেজদেরকে বোঝানো হচ্ছে। তাহলে মারো ফিরঙ্গি কো এই উক্তিটা কিন্তু তিনি দিয়েছিলেন মঙ্গল পান্ডে। ঠিক আছে, তাহলে এই বিখ্যাত মানুষদের উক্তিগুলো এবং স্লোগান গুলো কিন্তু পরীক্ষাতে হামেশাই দিয়ে থাকে। তো ভালো করে কিন্তু এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? 195 বলছে কত বছরের জন্য ইউএন স্ট্যাটিস্টিক্যাল কমিশন নির্বাচিত হলো ভারত? কত বছরের জন্য ইউএন স্ট্যাটিস্টিক্যাল কমিশনে নির্বাচিত হয়েছে ভারত? ইউএন স্ট্যাটিস্টিক্যাল কমিশনে ভারত নির্বাচিত হয়েছে কত বছরের জন্য? সেক্ষেত্রে আমরা মনে রাখবো, অপশনগুলো দেখে নেই। 5 বছর, 4 বছর, 3 বছর নাকি 7 বছর? তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কিন্তু এখানে আমাদের হয়ে যাচ্ছে, রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, অপশন বি। ঠিক আছে, অপশন বি, 4 বছরের জন্য কিন্তু 4 বছরের জন্য কিন্তু ভারত নির্বাচিত হয়েছে ইউএন বা আমরা বলবো যে ইউনাইটেড নেশনস স্ট্যাটিস্টিক্যাল কমিশন, ইউনাইটেড নেশনস স্ট্যাটিস্টিক্যাল কমিশনে কিন্তু নির্বাচিত হয়েছে ভারত। ঠিক আছে, 4 বছরের জন্য। এই ইউনাইটেড নেশনস আমরা জানি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1945। ইউনাইটেড নেশনস 1945 এ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় যাতে পরবর্তীকালে বা হচ্ছে ভবিষ্যতে যেন এই ধরনের দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো বিধ্বংসী কোনো যুদ্ধ যাতে না হয় এবং সমস্ত বিশ্বের বা সমস্ত আমাদের পৃথিবীর সমস্ত দেশের যাতে সার্বিকভাবে উন্নতি হয় সেই পরিকল্পনা নিয়েই কিন্তু এই ইউএন বা ইউনাইটেড নেশনসটাকে গঠন করা হয়েছিল। এবং এখানে আমরা দেখবো যে এর হেডকোয়ার্টার্সটা কোথায় রয়েছে? এর হেডকোয়ার্টার্সটা রয়েছে ইউএসএ তে। ঠিক আছে, ইউএসএ তে আমরা জানি ইউএসএ যে ওয়াশিংটন ডিসি রয়েছে, সেখানে ইউএসএ যে ক্যাপিটাল, সেখানে কিন্তু এই ইউএন বা হচ্ছে ইউনাইটেড নেশনস এর হেডকোয়ার্টার্সটা রয়েছে। এবং এখানে পরবর্তীকালে আমরা দেখবো যে বিভিন্ন সারা বিশ্ব জুড়ে বিভিন্ন রকম যে উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে, সেখানে কিন্তু ইউএন এর অবদান রয়েছে। এবং প্রত্যেকটা পিছিয়ে পড়া দেশের জন্য কিন্তু ইউএন কিন্তু সেভাবে সচেষ্ট রয়েছে তাদেরকে হেল্প করার জন্য। ঠিক আছে, ইউএন এর আন্ডারে বিভিন্ন রকম সংস্থাগুলো রয়েছে আমরা জানি। ঠিক আছে, সেখানে লেবার অর্গানাইজেশনস রয়েছে বা ইউনিসেফ রয়েছে আমরা যেটা দেখি। ঠিক আছে, ইউনেস্কো রয়েছে, প্রত্যেকটা এই তার আন্ডারে রয়েছে এই সমস্ত সংস্থাগুলো, তারা কিন্তু বিভিন্ন রকম তাদের কাজ রয়েছে। ঠিক আছে, চলো এখানে আমাদের রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে 4 বছর, অপশন বি। তাহলে এখানে আজকে আমাদের সেটটা কমপ্লিট হচ্ছে। প্রত্যেকটা সেটের মতো তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ তোমাদের অ্যান্সার কিটা। প্রত্যেকটা এখানে কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া রয়েছে। তো যারা যারা ক্লাসটা করছো তোমরা অবশ্যই করে জানাবে ক্লাসটা কেমন লাগছে, এবং ভালো লাগলে অবশ্যই করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে। তার সঙ্গে সঙ্গে যে প্র্যাকটিস সেটগুলো তোমরা পাচ্ছ জেনারেল নলেজের উপরে, এখানে কিন্তু স্ট্যাটিক জিকে এবং তার সঙ্গে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেনও থাকছে। তো যেগুলো কিন্তু আপকামিং তোমাদের যে পুলিশের এক্সামগুলো রয়েছে
এসআই বলো বা কনস্টেবল বলো বা আমাদের কলকাতা পুলিশের যে এক্সামগুলো রয়েছে তার জন্য কিন্তু অনেকটা বেনিফিশিয়াল হবে। তো সবাই কিন্তু খুব মন দিয়ে ক্লাসটা করতে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে যারা ক্লাসগুলো করছো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে অবশ্যই করে তোমরা জয়েন করবে। সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই ক্লাসের পিডিএফস গুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চলো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে সবার সঙ্গে। সবাই ভালো থাকবে, টাটা, থ্যাংক ইউ।